মিস্টেক। পার্কে তিনটে লোক বসে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছে। হুট করে তাদের মাঝে একটা মেয়ে এসে আদিত্যকে বলতে লাগলো, মেয়েটি, আপনার সাহস তো কম নয়, আপনি রোজ আমার দিদিকে ফোন করে বিরক্ত করেন। দেখে তো মনে হয় ভদ্র ঘরের ছেলে, তাহলে এরকম অভদ্র ব্যবহার কেন আপনার? শেষবারের মতো বারণ করে দিচ্ছি, আর যদি ফোন করে আমার দিদিকে বিরক্ত করেন তাহলে মেরে আপনার ঠ্যাং ভেঙে দেব। মেয়েটি একনাগাড়ে কথাগুলো বলে গেল। আদির পাশে বসে থাকা দুটো লোক কিছু বলতে গেলে আদিত্য তাদেরকে বাধা দিয়ে মেয়েটিকে একবার ভালো করে দেখল। পরনে তার জিন্সের প্যান্ট ও একটা শার্ট পরে আছে। দেখে মেয়ে কম ছেলে বেশি লাগছে। পুরো মস্তানদের মতো দাঁড়িয়ে আছে। ভালো করে আদিত্য দেখে নিয়ে তারপর মেয়েটিকে বলল, আদিত্য, সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এরকম ভুল করব না। মেয়েটি কথাটা যেন মাথায় থাকে। এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। রাজেশ, আদির কর্মচারী, স্যার আপনি কিছু বললেন না মেয়েটাকে? আপনাকে যা নয় তাই বলে চলে গেল। আদি, বোনের জন্য দাদাকে লড়তে দেখেছি, দিদির জন্য ভাইকে লড়তে দেখেছি। এই প্রথমবার দেখলাম কোনো বোন তার দিদির জন্য লড়াই করছে। আর তাছাড়া মেয়েটি হয়তো ভুলবশত আমার কাছে চলে এসেছে। ঠিক যেদিন বুঝতে পারবে নিজে এসে ক্ষমা চেয়ে যাবে আমার কাছে। নাও চলো এবারে, কাল অফিসে দেখা হচ্ছে তোমাদের সাথে। ইনি হলেন আদিত্য চৌধুরী, একটা ছোট্ট কোম্পানির মালিক। বাড়িতে ইনি আর ওনার বয়স্ক মা থাকেন। প্রায় প্রত্যেক রবিবারই আদিত্য ও তার এই দুই কর্মচারী এই পার্কে বেড়াতে আসেন। কিন্তু আজ যে পার্কে তাকে এরকম সমস্যার মুখোমুখি হতে হবে তা আদিত্য কখনোই ভাবেনি। অপরদিকে মেয়েটি, দিদি, এই দিদি, ওই শয়তান ছেলেটা আর তোর পেছনে লাগবে না। আজ লোকের সামনে যা ভাবে অপমান করেছি ওকে, মনে হয় না আর কোনোদিনও তোর পেছনে লাগবে। দিদি, প্রিয়া, তুই আবার ছেলেদের সঙ্গে গন্ডগোল করতে গিয়েছিলিস। তোকে আমি কতবার বলেছি ছেলেদের সঙ্গে কোনো ঝামেলায় জড়াস না। দেখবি তুই কিছু না কিছু একটা অঘটন ঘটাবি। প্রিয়া, দিদি, তুমি এত বেশি চিন্তা করো না, আমি যত দিন আছি তোমাদের কিছু হতে দেব না। দুই বোনের কথা হচ্ছিল, এরই মাঝে প্রিয়ার দিদির হাতে থাকা ফোনটা বেজে উঠল। ফোনটা ধরা মাত্রই ওপাশ থেকে একটি লোক, কি গো জানেমান, আমার নাম্বারটা ব্লক করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি তোমার পিছন ছাড়ছি না, এটা মনে রাখবে। দিদি, কি সমস্যা আপনার? বারবার ফোন করে ডিস্টার্ব করছেন কেন আমায়? দিদির এরকম কথায় প্রিয়া একটু ঘাবড়ে যায়। লোকটাকে যে পার্কে সকলের সামনে অপমান করে আসলাম, তারপরও ফোন করেছে। কি নির্লজ্জ লোক রে বাবা। দিদির হাত থেকে ফোনটা নিয়ে প্রিয়া বলতে থাকে, প্রিয়া, এই অমানুষের নাতি, তোকে যে আমি পার্কে এত লোকের সামনে অপমান করে আসলাম, তোর কি একটুও লজ্জা করেনি? সত্যি সত্যি বলছি, এবার যদি তোর সঙ্গে আমার দেখা হয় আমি মেরে তোর ঠ্যাং ভেঙে দেব। লোকটি, আরে বাবা, আমার শালি তো দেখি খুবই রাগী। আর বাকি রইল অপমানের কথা, যে খোঁজ নাও আমার বদলে কাকে অপমান করেছ গিয়ে। এখন রাখি, পরে আবার ফোন করব। দিদি, কিরে লোকটা কি বলছিল রে?
প্রিয়া বলছে ও নাকি কালকে পার্কে ছিল না। দিদি সর্বনাশ, তাহলে তুই কাল কাকে অপমান করে এসেছিস? প্রিয়া জানি না রে দিদি, মনে হয় ভুল করে কোনো ভালো মানুষকে অপমান করে চলে এসেছি। ঠিক আছে, আমি কাল গিয়ে ক্ষমা চেয়ে আসব। পরের দিন প্রিয়া বিকেলে আবার পার্কে যায়। অনেকক্ষণ বসে থাকার পরও সেই লোকটিকে আর খুঁজে পায় না। তাই প্রিয়া ভাবে যদি কখনো দেখা হয় তাহলে সে ক্ষমা চেয়ে নেবে। এভাবেই প্রায় 2 সপ্তাহ কেটে যায়। একদিন আদিত্য অফিসের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকই রাত হয়ে যায়। হঠাৎ সে গাড়ি করে রাস্তা দিয়ে আসার সময় খেয়াল করে দুটো লোক একটি মেয়ের সঙ্গে ধস্তাধস্তি করছে। মেয়েটি আপ্রাণ চেষ্টা করছে ছেলে দুটোর হাত থেকে বাঁচার। তাদের ধস্তাধস্তিতে মেয়েটির জামা কিছুটা ছিঁড়ে যায়। সেই ছেঁড়া জায়গাটি দিয়ে ব্রার কিছুটা অংশ দেখা যাচ্ছে। আদিত্য এসব কিছু আর সহ্য না করতে পেরে গাড়ি থেকে নেমে গিয়ে একটা লোকের গায়ে সজোরে একটা লাথি মারে। লাথির চোটে লোকটি কিছুটা দূরে গিয়ে পড়ে। এরপরে পাশের লোকটিকে মুখে দুটো ঘুষি মারতেই সে মুখ ধরে বসে পড়ে মাটিতে। লাথি খাওয়ার পরও লোকটি একটা ছুরি বার করে তেড়ে আসে আদিত্যের দিকে। আদিত্য লোকটির হাতটিকে ধরে একটা ঘুষি মারতেই লোকটি এবার দৌড় লাগায় ফাঁকা রাস্তার দিকে। আদিত্যকে দেখে মেয়েটি তার ছিঁড়ে যাওয়া অংশটাই হাত দিয়ে ঢাকার চেষ্টা করে। আদিত্য এটা দেখে তার গায়ে পড়ে থাকা ব্লেজারটা মেয়েটির দিকে এগিয়ে দেয়। মেয়েটি জামাটা গায়ে দিয়ে তার লজ্জা নিবারণ করে। আদিত্য তাকিয়ে দেখে তার মার খেয়ে দুজনেই পালিয়েছে, কেউ আর এখানে নেই। আদিত্য, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আর এত রাতেই বা কোথা থেকে আসছেন? মেয়েটি, আমার নাম মেঘনা, আমার বাড়ি সামনে উত্তরপাড়ায়। আমার এক বান্ধবীর জন্মদিন ছিল আজ, ওখান থেকে আসতেই দেরি হয়ে গেল। আর এই লোক দুটো আমাকে রোজই বিরক্ত করে। আজ রাস্তায় কেউ না থাকায় ওরা আমার ওপর। কথাটা বলেই মেঘনা কাঁদতে শুরু করে দিল। আদিত্য, আরে আরে কি করছেন, কাঁদছেন কেন? চলুন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আদিত্য মেঘনাকে তার বাড়ি পৌঁছে দেয়। মেঘনা গাড়ি থেকে নামা মাত্রই বাড়ির ভেতর থেকে তার বোন প্রিয়া আর তার বয়স্ক ঠাকুমা বেরিয়ে আসে। দিদির এরকম অবস্থা দেখে প্রিয়া এক ছুটে এসে আদিত্যর জামার কলার চেপে ধরল। প্রিয়া, বলুন আপনি কি করেছেন আমার দিদির সঙ্গে, বলুন ওর এই অবস্থা কেন বলুন। মেঘনা, কি করছিস প্রিয়া, ওনাকে ছাড়। আজ উনি না থাকলে আমার সঙ্গে কি যে হতো। কথাটা বলেই আবার মেঘনা কাঁদতে শুরু করে দেয়। প্রিয়া মেঘনাকে ঘরের ভেতরে নিয়ে যায়। ঠাকুমা আদিত্যকে উদ্দেশ্য করে বলতে থাকে, ঠাকুমা, বাবা তোমাকে অনেক ধন্যবাদ। তোমার মতো মানুষ আছে বলেই আজ হয়তো আমার নাতনিটা বাড়ি ফিরে আসতে পারল। আর আমার ছোট নাতনির ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আসলে আমার ছোট নাতনি ওর দিদিকে খুব ভালোবাসে। তাই ওর দিদির যদি কিছু হয়ে যায় ও সেটা সহ্য করতে পারে না। আদিত্য, আরে আরে ঠাকুমা, আপনি কেন ক্ষমা চাইছেন, আমি কিছু মনে করিনি। অনেক রাত হয়ে গেল, আমি আজ আসছি। আর হ্যাঁ, মেঘনার খেয়াল রাখবেন। কথাগুলো শেষ করে আদিত্য বাড়ি ফিরে আসে।
সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সে শুধু মেঘনার কথাই ভাবতে থাকে। কি অপূর্ব দেখতে তাকে, কত মায়া তার চোখে। প্রথম দেখায় যে কোনো মানুষকে এতটা ভালো লাগতে পারে, মেঘনাকে না দেখলে বিশ্বাসই হতো না। সকাল হতে না হতেই আদিত্য মেঘনাদের বাড়িতে আসে। আদিত্য, ভেতরে আসতে পারি? ঠাকুমা, আরে বাবা তুমি, এসো এসো ভেতরে এসো। কাল তো তোমার সঙ্গে ঠিকভাবে পরিচয়টাই হলো না, এখানে বসো। আদিত্য, ঠাকুমা এত ব্যস্ত হয়ো না, আমি শুধু মেঘনার সঙ্গে একবার দেখা করতে এসেছি। কিছুক্ষণ পরে প্রিয়া চা নিয়ে এসে উপস্থিত হয়। প্রিয়া, এই নিন আপনার চা, আর আগের দুটো ঘটনার জন্য আমি আপনার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছি, পারলে আমায় মাফ করে দেবেন। আদিত্য, না না ঠিক আছে, ক্ষমা চাইতে হবে না। আমি বরং খুশি হয়েছি একজন বোনকে তার দিদির জন্য লড়াই করতে দেখে। আমি কি একটু মেঘনার সঙ্গে কথা বলতে পারি? ঠাকুমা, হ্যাঁ হ্যাঁ বাবা নিশ্চয়ই। মেঘনা উপর ঘরে রয়েছে। আদিত্য সিঁড়ি বেয়ে ওপরের ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। আদিত্যকে দেখা মাত্র মেঘনা চোখের জল মুছতে থাকে। আদিত্য, যেটা হয়েছে সেটা ভুলে যান, আপনার সামনে এখনো পুরো জীবন পড়ে রয়েছে। আর তাছাড়া আমি তো রয়েছি আপনার পাশে, কথা দিচ্ছি আর কখনো কিছু হতে দেব না আপনার। কথাটা শুনে মেঘনা একটু মিষ্টি হাসল। আদিত্য, দেখলেন তো, হাসলে কত সুন্দর মিষ্টি লাগে আপনাকে। এত সুন্দর মায়া ভরা মুখে চোখের জল কি মানায়? মেঘনা, সত্যি আপনার মতো এরকম কিছু ভালো মানুষ আছে বলেই হয়তো কাল আমি বেঁচে ফিরেছি। আদিত্য, আবার কালকের কথা ছাড়ুন না এসব, বরঞ্চ বলুন আপনার ব্যাপারে আমি শুনি। এরপর থেকে আদিত্য রোজই আসতো মেঘনার সঙ্গে দেখা করতে। আদিত্যের যত্নে মেঘনা একটু একটু করে স্বাভাবিক হতে থাকে। আস্তে আস্তে ওদের দুজনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। আর কিছুদিনের মধ্যেই সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়ে যায়। আজ আদিত্য ভেবে নিয়েছে তার মনের কথা সে মেঘনাকে জানাবে। আদিত্য মেঘনার হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে, আদিত্য, তোমাকে কিছু বলার আছে আমার। মেঘনা, হ্যাঁ বলো, কি বলবে আমায়? আদিত্য, আসলে আমি যেই দিন তোমায় প্রথম দেখেছি সেদিন তোমাকে ভালো লেগে গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে তোমার সঙ্গে কথা বলে, তোমার সঙ্গে মিশে এটা বুঝেছি আমি, তোমাকে ছাড়া বাঁচব না আমি। তাই কোনো প্রেমের প্রস্তাব নয়, আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি। আমাকে বিয়ে করবে কি তুমি? আদিত্যের কথা শুনে মেঘনা চুপ করে থাকে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আদিত্যের দিকে। তার দু চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যায়। আদিত্য, কি হলো, তুমি কাঁদছো কেন? আমি কি কিছু ভুল বললাম? কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না। মেঘনা এক ঝাঁপে আদিত্যের বুকে গিয়ে পড়ে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মেঘনা, কাঁদতে দাও আমায়, এটা যে আমার আনন্দের কান্না। যেদিন প্রথম তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছিলে, আমি সেদিন থেকেই তোমাকে শ্রদ্ধা করতে শুরু করি। আস্তে আস্তে বন্ধুত্ব হওয়ার পর আমিও বুঝতে পারি যে ভালোবাসা কাকে বলে। আমি ভয়ে তোমাকে মনের কথা বলিনি। যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, আমিও খুব ভালোবাসি তোমাকে। কিছুদিন পরে দুই বাড়ির সহমতে 4 হাত এক করে দেয়া হয়।
বিয়ের কিছুদিন পর মেঘনা বাথরুম থেকে স্নান করে এসে ড্রেস চেঞ্জ করছে। সেই সময় রুমে প্রবেশ করল আদিত্য। মেঘনা একটু চমকে পেছনে ফিরে দেখল আদিত্য। লজ্জায় গায়ে থাকা কাপড়টাকে ভালো করে জড়িয়ে নিল। মেঘনার রূপ আর তার গায়ের গন্ধ পুরো ঘরটাকে যেন এক মায়াবী জগৎ তৈরি করেছে। আদিত্য আর পারল না নিজেকে আটকে রাখতে, সে গিয়ে জড়িয়ে ধরল মেঘনাকে। মেঘনা, কি করছো? ছাড়ো আমাকে। সারা রাত ধরে তো এত আদর করলে, তাও মন ভরেনি যে সকালেও আদর করতে হবে। আদিত্য একটু মুখ ভার করে বলে, আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম তোমায়। মেঘনা, ওরে বাবা, আমার বাবুটা দেখি খুব রাগ করেছে। আচ্ছা ঠিক আছে, চোখ বন্ধ করো। কথাটা বলেই মেঘনা তার রসালো গোলাপি ঠোঁট দুটো ডুবিয়ে দিল আদিত্যর ঠোঁটে। এইভাবে মিনিট 5 তারা রোমান্টিক সময় অতিবাহিত করল। তারপরে মেঘনা বলে উঠল, মেঘনা, আজ আমাদের ওই বাড়ি যাওয়ার কথা আছে, তোমার মনে আছে তো? আমি তৈরি হয়ে নিচ্ছি, তুমিও তৈরি হয়ে নাও। আদিত্য, যথা আজ্ঞা মহারানী, আমিও রেডি হয়ে যাচ্ছি। কিছুক্ষণ পরে দুজনেই তৈরি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ওই বাড়ি যাওয়ার জন্য। মেঘনা একটা হলুদ শাড়ি পরেছে। সেই হলুদ শাড়িতে এতটাই অপূর্ব লাগছে যে আদিত্য কিছুতেই পারছে না তার চোখ ফেরাতে। তাই সে মেঘনার সঙ্গে দুষ্টুমি শুরু করল। মেঘনা, কি করছো? আদিত্য, দুষ্টুমি করা বন্ধ করো আর গাড়ি দেখে চালাও। আদিত্য মেঘনার কথায় কান না দিয়ে দুষ্টুমি করতেই থাকে। হঠাৎই তার মাঝে একটা লরি এসে ধাক্কা মারে সজোরে তাদের গাড়িতে। গাড়িটা দূরে গিয়ে 2-3 বার পাল্টে যায়। আদিত্য লক্ষ্য করে মেঘনার মাথা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। সে চেষ্টা করেও ডাকতে পারল না মেঘনাকে। আস্তে আস্তে তারও চোখ দুটো বুঝে আসলো। গল্পের পরবর্তী অংশটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।